Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11, one English second paper, right form of verbs. Dear learners, today's topic, right form of verbs, part 2. Learning outcome of today's topic. Dear learners, you will be able to use verb correctly in respect of time indicator. Then you will be able to use verb correctly in different conditional after the class. Dear learners, first of all, list of time indicator or adverbs of time for different tenses. For present indefinite tense, time indicators are daily, everyday, sometimes, often, normally, usually, occasionally, regularly, etc. And for present continuous tense, time indicators or adverbs of times are now, at this time, at this moment, at present, etc. For present perfect tense, time indicator are just now, already, yet, ever, never, lately, recently, etc. For present perfect continuous tense, time indicator are since and for. For past indefinite tense, yesterday, ago, long since, once upon a time, in the past, last day, that is last night, last week, last year, etc. Then previous day, means previous day or previous night or previous week ইত্যাদি, অর্থাৎ প্রিভিয়াসের সঙ্গে যে কোনো একটি সময় যুক্ত শব্দ। নেক্সট, ফর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, adverbs of times are then, at that time, at that moment. Then for past perfect tense, time indicator are after, then before. For and last one, future indefinite tense, a time indicator are tomorrow, in future, next day, that is next day or next week or next month or next year ইত্যাদি. Then following day, that is following day or following week or following night or following morning, etc. প্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইডে দেখলাম যে ওই অ্যাডভার্বস অফ টাইম, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় সময় নির্দেশক বলি, ইংলিশে টাইম ইন্ডিকেটর বলি, আসলে এই টাইম ইন্ডিকেটরগুলো হলো এক ধরনের অ্যাডভার্বস। এগুলো হলো এক ধরনের অ্যাডভার্বস। কোন গ্রুপের? অ্যাডভার্বস অফ টাইম, সময় নির্দেশক বলা হয় কারণে বাংলায়। এগুলো টেন্স নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যে লিস্ট আমি দিয়েছি, অর্থাৎ এই যে অলরেডি তোমাদেরকে লিস্টটা দেওয়া হয়েছে, যে ডেইলি, এভরিডে, সামটাইমস, অফেন, নর্মালি, ইউজুয়ালি, ওকেশনালি, রেগুলারলি, এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লিস্টে আছে। একইভাবে যে 8টি টেন্সের যে লিস্ট দেওয়া আছে, এই সময় নির্দেশকগুলো যদি কোনো বাক্যের সাথে থাকে, তাহলে যেই টেন্সে এটাকে লিস্ট দেখানো হয়েছে সেই ভার্ব প্যাটার্ন সেই টেন্সের হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমরা নিম্নলিখিত যে ভার্বগুলো আছে এটাকে আমরা সঠিক করে বসানোর চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, আ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি।
এখানে প্রিপেয়ার শব্দের পূর্বে ড্যাশ দেওয়া আছে এবং ব্র্যাকেটে প্রিপেয়ার দেওয়া আছে, অর্থাৎ এখানে ভার্বের সঠিক রূপটি বসাতে হবে। তো এখানে দেখো যে রেগুলারলি এই শব্দটি আছে, আমরা লিস্টে একটু দেখে আসি রেগুলারলি কোন লিস্টে আছে। এখানে রেগুলারলি শব্দটি কিন্তু এখানে কোন টেন্সার লিস্টে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সার লিস্টে আছে। সুতরাং আমাদের যে ভার্বটি কোথায়, হ্যাঁ আমাদের এখানে রেগুলারলি থাকার কারণে এখানে রেগুলারলি থাকার কারণে আমাদের এই যে প্রিপেয়ার যে ভার্বটি এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে। সুতরাং এখানে উত্তরটি আমি দিয়ে রেখেছি, এখানে কী হবে? প্রিপেয়ার্স, অর্থাৎ আ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি। পরের যে উদাহরণটি আছে সেটি হলো যে দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। এখানে এই বাক্যটিতে অ্যাট দিস মোমেন্ট সময় নির্দেশক আছে। অ্যাট দিস মোমেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর লিস্টে আছে, তোমরা লিস্ট থেকে দেখে নিবে। সুতরাং এই যে ওয়াচ যে ভার্বটি আছে এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুতরাং দের পরে এখানে যে দে আছে, দের পরে আছে এখানে কি হবে? আর ওয়াচিং হবে উত্তরটি। পরের যে সমস্যাটি আছে সেটি হলো হি ড্যাশ উইদিন ব্র্যাকেট গো আউট জাস্ট নাও। তো এই বাক্যটিতে কিন্তু জাস্ট নাও আছে। তোমরা জানো যে জাস্ট নাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লিস্টে আছে। শুধু নাওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সুতরাং এখানে যে গো ভার্ব এটার প্রেজেন্ট পারফেক্ট রূপ হবে। সুতরাং উত্তরটি এখানে হ্যাজ গান হবে। পরের যে বাক্যটি আছে ইট রেইন সিন্স মর্নিং, এই বাক্যটিতে কিন্তু সিন্সের উপস্থিতি আছে সময় নির্দেশক হিসাবে, যেটা আমি সবুজ কালার দিয়েছি। সুতরাং এখানে যে ভার্ব রেইন এটা ড্যাশ দেওয়া আছে পূর্বে, এটির সঠিক রূপ কী হবে? এই সিন্স থাকার কারণে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই বাক্যে সাবজেক্ট ইট আছে, সুতরাং এরপরে হ্যাজ বিন রেইনিং হবে। সো এখানে রেইন ভার্বটি কী হয়ে যাবে? হ্যাজ বিন রেইনিং হবে। পরের বাক্যটি হি ড্যাশ উইদিন ব্র্যাকেট লিভ হোম লাস্ট নাইট, এই বাক্যটিতে লাস্ট নাইটের উপস্থিতি আছে সময় নির্দেশক হিসাবে। সুতরাং এই লাস্ট নাইট এই যে সময় নির্দেশকটি বা অ্যাডভার্বটি এটি সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যে লাস্ট তার সাথে একটি সময় নাইট যুক্ত আছে। সুতরাং লাস্ট নাইট কথাটি কিন্তু পাস্ট ইনডিফিনিটের লিস্টে আছে। এই কারণে এখানে লিভ ভার্বে কিন্তু পাস্ট ইনডিফিনিটের রূপ হবে, যেটি হলো ভার্বের V2 হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং লিভ থেকে এখানে উত্তর লেফট হবে। পরের যে বাক্যটি সেটি আছে মিস্টার রায়হান ড্যাশ উইদিন ব্র্যাকেট লিভ ইন ঢাকা দেন, এই বাক্যটিতে দেন আছে, দেন কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের লিস্টে আছে। সুতরাং এইখানে যে লিভ ভার্বের পূর্বে ড্যাশ দেওয়া আছে, এই লিভ ভার্বের সঠিক রূপ কী হবে? পাস্ট কন্টিনিউয়াস রূপ দিতে হবে, অর্থাৎ ওয়াজ লিভিং। কারণটা কি? কারণ সাবজেক্ট হিসাবে এখানে আছে রায়হান, রায়হানের পরে কিন্তু এখানে আমরা ওয়াজ লিভিং নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেন থাকলে ভার্ব প্যাটার্নটি কোথায় হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো ওয়াজ লিভিং। আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, সেটি হলো দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। এইখানে এই বাক্যটিতে কিন্তু বিফোরের উপস্থিতি আছে। আমরা জানি বিফোর কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের পূর্বে যে অংশ সেই অংশের কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা জানি বিফোরের পরে যে অংশ থাকে তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে দুটি জায়গায় আছে। সুতরাং এখানে ডাই হলো বিফোরের পূর্বে আছে, সুতরাং সেই ডাই অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড ডাইড, এবং কমা দিয়ে পরের উত্তরটি রেখেছি কাম, এটি হলো বিফোরের পরের অংশ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে কামের পাস্ট ইনডিফিনিট ওই V2 ফর্ম হবে কেম। পরের যে উদাহরণটি দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম, এখানে এই ডাই এবং কাম দুটি জায়গার পূর্বে ড্যাশ আছে এবং ব্র্যাকেট দেওয়া আছে। তো এই বাক্যে আফটার থাকার কারণে এটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আমরা জানি যে আফটারের পরে যে অংশ আছে অর্থাৎ কাম যে ভার্ব আছে তার পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং আগে ডাই যেটি আছে এই ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ আফটারের আগের অংশে কিন্তু ওই পাস্ট ইনডিফিনিট হয়। সুতরাং এখানে কাম থেকে পরের অংশে
হ্যাড কাম হবে, আর এখানে আগের অংশে ছিল ডাই, সুতরাং এখানে পূর্বের অংশে কিন্তু ডাই থেকে ডাইড হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। আর লাস্ট যে উদাহরণটি আছে, আই গো টু ঢাকা টুমোরো, এখানে ই বাক্যটিতে টুমোরো এটি কিন্তু এমন একটি সময় নির্দেশক বা অ্যাডভার্ব যেটি ফিউচার ইনডেফিনিট টেন্সের লিস্টে আছে, সেই কারণে এখানে গো ভার্বের পূর্বে যে ড্যাশ দেওয়া আছে, অর্থাৎ গো ভার্বের কোন রূপটি হবে সঠিক রূপ এখানে বসাতে হবে। সুতরাং টুমোরো থাকার জন্য এখানে কি হবে, ফিউচার ইনডেফিনিট। গো ভার্বের ফিউচার ইনডেফিনিট রূপ কি হবে, শ্যাল গো হবে, কারণ গো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে আই আছে, আয়ের পরে শ্যাল হবে, এই জন্য আই শ্যাল গো। আমরা পরের স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইড, সেটি হলো কন্ডিশনাল। এখন আমরা কন্ডিশনাল সম্পর্কে জানব। তো আমরা জানি যে 4টি কন্ডিশনাল আছে। শুরুতেই ফার্স্ট কন্ডিশনাল, স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে প্রথম অংশ অর্থাৎ ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী যে ক্লোজটি সেটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা ওর দিয়ে এটাকে, অর্থাৎ ভাইস ভার্সা বিপরীত ক্রমও কিন্তু এটাকে এই ফিউচার ইনডেফিনিট যদি শুরুতে থাকে তারপরে কিন্তু ইফ হবে, যে এখানে ফিউচার ইনডেফিনিটটা যদি আগে আসে মাঝে তারপরে কিন্তু ইফ যুক্ত হবে এবং তারপরে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট হবে শেষ অংশ, এভাবেও থাকতে পারে। ফর এক্সাম্পল, এখানে আমি উদাহরণ দিয়েছি, ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। তো তোমরা সহজেই বুঝছো যে এখানে ইফ ক্লোজ যেটি সেই অংশে রান আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আর সেই কারণেই কিন্তু পরের অংশ কিন্তু ফিউচার ইনডেফিনিট হবে, সেই কারণে এখানে ইউ এর পরে কিন্তু ইউ উইল ক্যাচ কোল্ড, অর্থাৎ এখানে ফিউচার ইনডেফিনিট হয়েছে উইল ক্যাচ। আর যেহেতু ইফ ক্লোজটি যদি তোমরা জানো যে বাক্যের শুরুতে আসে, সেক্ষেত্রে কিন্তু ইফ ক্লোজের পরে একটা কমা হয়, তারপর অন্য ক্লোজটি বসে। ওর দ্বিতীয় যে স্ট্রাকচারটি আমাদের ছিল এইটার যে উদাহরণ, সেটা কিন্তু এখানে যে আগে যদি ইউ উইল ক্যাচ দ্য কোল্ড ইফ ইউ রান ইন দ্য রেইন, তো এখানে দেখা যাচ্ছে যে ইফ ক্লোজটি কিন্তু এখানে পরে গিয়েছে, অর্থাৎ ওই যে ফিউচার ইনডেফিনিট যে ক্লোজটি সেটি কিন্তু বাক্যের শুরুতে আসছে, যে ইউ উইল ক্যাচ কোল্ড, এখানে উইল ক্যাচ হলো ফিউচার ইনডেফিনিট, আর এরপরে ইফ যুক্ত হয়েছে এবং শেষ অংশ যেটা সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, ইউ রান ইন দ্য রেইন। সো এটি ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে জানব। সেকেন্ড কন্ডিশনাল হলো, এখানে আমি স্ট্রাকচারটি লিখেছি, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ ক্লোজটি যদি আমাদের এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, পরবর্তী ক্লোজটি হবে পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনাল কি সেটা আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দেখিয়ে দিয়েছি, উড অথবা কুড অথবা মাইট এর যে কোনো একটি নিতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই যে উড অথবা কুড অথবা মাইট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বলছি পাস্ট কন্ডিশনাল। তো এখানে আমরা উডটাকেই বেশি ব্যবহার করব, অর্থাৎ উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাই বেশি ব্যবহার করব। অথবা এই স্ট্রাকচারটিকে ভাইস ভার্সা বিপরীত ক্রমেও করা যায়, সেটি কীরকম, পাস্ট কন্ডিশনালটা আগে থাকবে, তারপরে থাকবে ইফ এবং সবশেষে থাকবে পাস্ট ইনডেফিনিট। ফর এক্সাম্পল, এখানে আমরা এক্সাম্পল হিসাবে লিখেছি, ইফ হি কেম আই উড গো। তো এখানে দেখা যাচ্ছে ইফ ক্লোজটি কী আছে, কেম আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশ যেটি সেটি পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল অর্থাৎ উড প্লাস ভিওয়ান, এই যে উড এবং ভার্বের ভিওয়ান হলো গো। সো এটা বিপরীত ক্রমেও হতে পারে, অর্থাৎ এই আই উড গো এটা কিন্তু বাক্যের শুরুতে যেতে পারে, এখানে কিন্তু এই যে আই উড গো অর্থাৎ যেটি পাস্ট কন্ডিশনাল সেটা শুরুতে আছে, তারপরে মাঝে আমরা ইফ নিয়েছি এবং সবশেষে তাহলে পাস্ট ইনডেফিনিট হবে এই কেম। তো এখানে মূল ব্যাপারটা হলো যে ইফ ক্লোজটা শুরুতে থাকলে কমা, আর ইফ ক্লোজটা যদি পরে থাকে এখানে তাহলে কিন্তু কমা দেওয়ার প্রয়োজন নেই। ইফ ক্লোজ শুরুতেই থাকলে শুধুমাত্র সেই ইফ ক্লোজের পরে কমা বসে। নেক্সট স্লাইডে থার্ড কন্ডিশনাল আমরা এখন দেখব। থার্ড কন্ডিশনাল, তো সেখানে স্ট্রাকচার যেটি আছে সেটি হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3, এটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলি। পারফেক্ট কন্ডিশনালটি কি, এটি হলো
এই উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং তার সঙ্গে ভার্বের কী হবে V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা বলি পারফেক্ট কন্ডিশনাল। তোমরা উড হ্যাভ কে বেশি বসাবে, উড হ্যাভ প্লাস V3 এটাই বেশি নিবে, এটাই তোমাদের জন্য ভালো হবে। এটাকে ভাইস ভার্সা বিপরীত ক্রমে করা যায়, সেটি আমি যে দেখিয়েছি। অর্থাৎ এখানে পারফেক্ট কন্ডিশনালটা শুরুতেও থাকতে পারে, এই যে এখানে পারফেক্ট কন্ডিশনালটা যদি শুরুতে থাকে তারপরে ইফ থাকবে এবং সবশেষে পাস্ট পারফেক্ট থাকবে। আমি এখানে উদাহরণ দিয়েছি থার্ড কন্ডিশনালের, ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার ইউ উড হ্যাভ কট দ্য বাস। এখানে লক্ষ্য করো যে ইফ ক্লোজটি কিন্তু এখানে হ্যাড স্টার্টেড আছে, অর্থাৎ ইফ ক্লোজটি এখানে পাস্ট পারফেক্ট টেন্সের আছে, সুতরাং পরের অংশ কী হবে, পারফেক্ট কন্ডিশনাল। এই যে উড হ্যাভ প্লাস V3 অর্থাৎ ক্যাশ ভার্বের V3 ফর্ম কট, উড হ্যাভ কট, এটি কিন্তু পারফেক্ট কন্ডিশনাল। সো ইফ ক্লোজ যখন পাস্ট পারফেক্ট টেন্সের, ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, সেক্ষেত্রে আমাদের পরবর্তী ক্লোজটি হলো পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ইউ উড হ্যাভ কট দ্য বাস। তো এটাকে বিপরীত ক্রমেও লেখা যায়, অর্থাৎ ইউ উড হ্যাভ কট দ্য বাস এটি আগে আসতে পারে, তারপরে ইফ এবং সবশেষে ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার। নাও হ্যাড যখন থার্ড কন্ডিশনাল, হ্যাডটি যখন থার্ড কন্ডিশনাল হিসাবে ব্যবহৃত হবে, অর্থাৎ এখানে ইফের পরিবর্তে হ্যাড ব্যবহৃত হচ্ছে। স্ট্রাকচারটি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস পারফেক্ট কন্ডিশনাল, এরকমও কিন্তু তোমরা পেতে পারো। এখানে হ্যাড ইফের মতো অর্থ দেয়। এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছো হ্যাডটা শুরুতে, তারপরে কিন্তু সাবজেক্ট হবে, তারপরে V3 ফর্ম, এরকম যদি আমরা স্ট্রাকচার পাই তাহলে পরেরটা পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল তো আমি আগেই বলেছি যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস এর যে কোনো একটি আর V3 ফর্ম ভার্বের, এটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলে থাকি। উদাহরণ হ্যাড আই বিন আ কিং আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এখানে নিশ্চয়ই লক্ষ্য করছো শুরুতে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট হিসাবে আই আছে, তারপরে ভার্বের V3 ফর্ম বিন আছে, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 হয়েছে। হ্যাড আই বিন এ কিং, এটি হলো প্রথম ক্লোজ। এখানে হ্যাড কিন্তু ইফের মতো কাজ করছে, তাহলে পরবর্তী ক্লোজটি এই যে আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, অর্থাৎ এখানে পরবর্তী ক্লোজে উড হ্যাভ প্লাস V3 উড হ্যাভ হেল্পড এটি বসেছে। তো এই ছিল আমাদের থার্ড কন্ডিশনালের যে এক্সটেনশন, যেটি হলো যে হ্যাড যখন থার্ড কন্ডিশনাল হচ্ছে সেটি নিয়ে আমাদের আলোচনা। নাও লাস্ট কন্ডিশনাল, সেটি হলো জিরো কন্ডিশনাল। একটা ব্যাপার আছে যে জিরো কন্ডিশনাল, সেটিকে স্ট্রাকচারটা হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এরকম অবস্থা যখন আমরা পাবো সেটাকে আমরা বলি জিরো কন্ডিশনাল। অনেক সময় এটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এটা পরের অংশ কিন্তু অনেক সময় যে ইয়েও থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সও থাকতে পারে, সেক্ষেত্রেও জিরো কন্ডিশনাল, ইম্পারেটিভ টেন্সের ক্ষেত্রেও জিরো কন্ডিশনাল হয়। হাওয়ার এই জিরো কন্ডিশনাল অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এই স্ট্রাকচারটি আমরা কখন পাবো? সাধারণত ইউজড ফর ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সায়েন্টিফিক রেজাল্ট, যে চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক ফলাফল, যে বৈজ্ঞানিক সত্য সেই সব যে সব বাক্য, সেই সব বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা জিরো কন্ডিশন ব্যবহার করব। ফর এক্সাম্পল, ইফ উই হিট আয়রন ইট টার্নস ইনটু রেড। এখানে প্রথম ক্লোজটি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ইফ ক্লোজটি এখানে হিট আছে, অর্থাৎ প্রেজেন্ট ভার্বের V1 ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে, এবং দ্বিতীয় ক্লোজটি দেখো ইট টার্নস ইনটু রেড, এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা একটি আমাদের ওই চিরন্তন সত্য যে আয়রনকে যদি আমরা গরম করি তো সেটা লাল রঙে পরিণত হয়, যার কারণে কিন্তু এই বাক্যটি কিন্তু এটি বৈজ্ঞানিক ফলাফল বলা যায়, চিরন্তন সত্য না, এটি সায়েন্টিফিক রেজাল্ট, যে বৈজ্ঞানিক ফলাফল দিচ্ছে, যার কারণে কিন্তু এটাকে আমরা ওই জিরো কন্ডিশনালে কাজ করেছি। নাও সাম এক্সারসাইজ ওয়ান রাইট ফর্ম অফ ভার্বস উইথ কন্ডিশনাল। এই কন্ডিশনাল দিয়ে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়েছি, এগুলো এখন আমি সমাধান করে দেখাচ্ছি, যাতে করে তোমরা পরীক্ষাতে সঠিকভাবে এই কন্ডিশনালের ভার্বটা বসাতে পারো। প্রথম যে এক্সাম্পলটি আছে সেটি হলো ইফ হি ওয়ার্কস হার্ড হি
ড্যাশ উইদিন ব্র্যাকেট শাইন ইন লাইফ। তো এই বাক্যটিতে ইফ ক্লোজে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সুতরাং এখানে যে শাইন এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ উইল শাইন হবে। এখানে দেখো যে আমি উইল শাইন করে দিয়েছি। ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে অ্যান্সার করে দিয়েছি ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। সুতরাং তোমরা এই শাইনের জায়গাতে উইল শাইন বসাবে এরকম পজিশনে পেলে। পরের উদাহরণটি লক্ষ্য করো, ইফ দ্য বয় বি প্রেজেন্ট টুডে আই উইল রিওয়ার্ড হিম। এই বাক্যটিতে লক্ষ্য করো যে এখানে এই বাক্যটিতে আমাদের পরের যে ক্লোজটি সেটি কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, এবং তাহলে প্রথম ক্লোজটি ইফ ক্লোজটিতে এখানে একটি ড্যাশ আছে যেখানে বি আছে, অর্থাৎ ইফ দ্য বয় বি প্রেজেন্ট টুডে আই উইল রিওয়ার্ড হিম। তো এই বাক্যটিতে যেহেতু পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, সুতরাং ইফ ক্লোজটা কী হবে, ওখানে প্রেজেন্ট ইনডেফিনিট হলে সেটি হয়, ভাইস ভার্সা নিয়ম থেকে আসছে। সুতরাং এখানে বির পরিবর্তে ইজ হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই কারণে পরের উদাহরণ সি নাম্বারের যেটি আছে, আই ড্যাশ উইদিন ব্র্যাকেট মিট ইউ ইফ ইউ কাম হিয়ার টুডে। তো এখানে ইফের পরে ইফ ক্লোজটি কিন্তু এখানে পরে এসছে, ইফ ক্লোজটি পরে আসছে এবং ইফ ক্লোজে কিন্তু এখানে কাম আছে। সুতরাং পূর্বের যে ক্লোজটি সেটি কিন্তু এখানে কি হবে, ওই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এই কারণে এখানে মিটের স্থলে কী হবে, শ্যাল মিট। আই শ্যাল মিট ইউ ইফ ইউ কাম হিয়ার টুডে। এটা কিন্তু ভাইস ভার্সা নিয়ম থেকে আসছে, ফার্স্ট কন্ডিশনালের ভাইস ভার্সা রুল থেকে, অর্থাৎ অরের যে নিয়মটি ছিল সেখান থেকে। এরপরে যে উদাহরণটি আছে, ইফ উই ওয়ান্ট দেয়ার ইউ ড্যাশ উইদিন ব্র্যাকেট অ্যাকম্পানি আস। এখানে যদি লক্ষ্য করো যে ইফ ক্লোজে কিন্তু ওয়েন্ট আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। সুতরাং পরবর্তী যে ভার্বটি অ্যাকম্পানি যেটি ব্র্যাকেটের মধ্যে আছে এটির কোন রূপ হবে, এখানে কিন্তু পাস্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেই কারণে কিন্তু এখানে দেখো উত্তরটি উড অ্যাকম্পানি হয়েছে, অর্থাৎ ইফ উই ওয়েন্ট দেয়ার ইউ উড ইফ উই ওয়েন্ট দেয়ার ইউ উড অ্যাকম্পানি আস। পরের যে উদাহরণটি সেটি লক্ষ্য করো, ইফ মাই ফ্রেন্ড ড্যাশ উইদিন ব্র্যাকেট কাম আই উড মিট হিম। এই বাক্যটিতে দেখো যে ইফ ক্লোজটি কিন্তু এখানে প্রথমেই আছে, আর পরের অংশ ইফের পরের অংশে কিন্তু উড মিট দেয়া আছে, অর্থাৎ এটি কিন্তু পাস্ট কন্ডিশনাল, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং ইফ ক্লোজটি এখানে কী হবে, পাস্ট ইনডেফিনিট হলে হওয়া দরকার। সুতরাং কাম ভার্বের এখানে কী হবে, কেম হবে। এটি পাস্ট ইনডেফিনিট ফর্ম হলো কেম, ভিটি ফর্ম বসবে এখানে। পরের উদাহরণটি লক্ষ্য করো, আই উড রিওয়ার্ড সোহানা ইফ শি ড্যাশ উইদিন ব্র্যাকেট স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। এটিকে যদি লক্ষ্য করো, এখানে দেখো যে ইফ ক্লোজটি কিন্তু এখানে পরে এসেছে, অর্থাৎ ভাইস ভার্সা নিয়ম, অরের নিয়মে এটি। আর আই উড রিওয়ার্ড সোহানা এই অংশ প্রথমে আসছে। তো এখানে যেহেতু পাস্ট কন্ডিশনাল আছে, সুতরাং অন্য অংশ কী হবে, অন্য অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সুতরাং এখানে স্ট্যান্ডের ভি2 ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য এখানে স্ট্যান্ডের ক্ষেত্রে কী হবে, স্টুড হবে। তাহলে আইডিয়াটার অ্যান্সারটি কী হলো, আই উড রিওয়ার্ড সোহানা ইফ শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। পরের উদাহরণটি, আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্ট। এই বাক্যটিতে লক্ষ্য করো যে এখানে কিন্তু ইফ ক্লজটি পরে এসেছে, আর সেই কারণে এটি কিন্তু ভাইস ভার্সা বা অরের নিয়ম থেকে এসছে। আর প্রথম অংশে কী আছে, আই উড হেল্প হিম। তো এই উড হেল্প যেটি, এটি কিন্তু পাস্ট কন্ডিশনালের ব্যবহার। সুতরাং এখানে পরের ক্লোজ ইফ ক্লোজটি যে ওয়ান্ট আছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, সেটি ওয়ান্ট থেকে ওয়ান্টেড হবে এখানে, অর্থাৎ উত্তরটি হবে আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্টেড। পরের যে উদাহরণটি আছে এখানে, ইফ আই ড্যাশ উইদিন ব্র্যাকেট বি আ বার্ড ক্ষমা আই উড ফ্লাই। এখানে যদি লক্ষ্য করো যে এখানে ইফ ক্লোজটি প্রথমে আছে, আর পরবর্তী ক্লোজে কিন্তু উড ফ্লাই আছে, অর্থাৎ পাস্ট কন্ডিশনাল আছে। সুতরাং এটি এই ইফ ক্লজটি এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে, অর্থাৎ বির পাস্ট ফর্ম। এখানে আসলে আয়ের পরে কিন্তু ওয়াজ বসার কথা ছিল, কিন্তু আর দিয়েছি, এটা অলিক কল্পনা বুঝিয়েছে। ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই। আমি যদি পাখি হতাম আমি উড়তাম।
কিন্তু এই আসলে হয়তো আমি পাখি নয়, অর্থাৎ এটা অলিক কল্পনা। এরকম অলিক কল্পনার ক্ষেত্রে বিভার্বের ক্ষেত্রে অজ না বসে কী বসে, ওয়ার বসে, আমরা সেটি কিন্তু জানি এবং এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখবে। এটি প্রায়শই অনেক ছেলেমেয়ে ভুল করে থাকে যে এখানে তোমরা কিন্তু আয়ের পরে অজ দিয়ে থাকো। অজ দেওয়া যাবে না, কারণ কি এটা অলিক কল্পনা বোঝাচ্ছে। এসব ক্ষেত্রে এখানে ভার্বে এখানে ওয়াজের জায়গায় ওয়ার দিতে হবে ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র, অন্য ভার্বের ক্ষেত্রে ভিটু যেটা আসে সেটি বসবে। প্রিয় শিক্ষার্থী, পরের যে উদাহরণটি আছে, আই নট ড্যাশ উইদিন ব্র্যাকেট ডু দ্য ওয়ার্ক ইফ আই ওয়ার ইউ। তো এখানে ইফ ক্লজটি কিন্তু এখানে পরে এসেছে এবং সেই ইফ ক্লজটি কিন্তু এখানে ভার্বের ভিটু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং পূর্বের অংশ কিন্তু পাস্ট কন্ডিশনাল হবে এবং এখানে পূর্বের অংশে কি আছে, আই নট ড্যাশ ডু উইদিন ব্র্যাকেট দ্য ওয়ার্ক। তো এখানে এই ডু ভার্বের কী হবে, পাস্ট কন্ডিশনাল অর্থাৎ উড প্লাস ভার্বের ভিয়ান ফর্ম হবে। তাহলে উত্তরটি কী হবে, আই উড, নট আছে নট দেব, তারপরে ডু দেব, আই উড নট ডু দ্য ওয়ার্ক ইফ আই ওয়ার ইউ। এটি এই উত্তরটি তাই হবে। পরের উদাহরণটি, হ্যাড আই সিন হিম আই ড্যাশ উইদিন ব্র্যাকেট টেল হিম দ্য ম্যাটার। এটি লক্ষ্য করো, এখানে কিন্তু ইফের পরিবর্তে হ্যাড আছে, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 এই স্ট্রাকচার আছে। এটি হলে পরের, আমরা জানি পরের অংশ কী হবে, পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ টেলের পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল ক্রম উড হ্যাভ প্লাস V3 ফর্ম, সুতরাং টেলের পরিবর্তে এখানে কী হবে, উড হ্যাভ টোল্ড, অর্থাৎ হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। পরের যে উদাহরণটি আছে সেটি কে নম্বরে আছে আমাদের, সেটি হলো হ্যাড আই ড্যাশ উইদিন ব্র্যাকেট পসেস বেস্ট প্রপার্টি আই উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ। এখানে লক্ষ্য করো যে এখানে হ্যাডযুক্ত যে অংশ সেই অংশেই কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, হ্যাড সাবজেক্ট, তারপরে ব্র্যাকেট আছে ভার্বে এবং পরের অংশে কিন্তু পারফেক্ট কন্ডিশনাল আছে, উড হ্যাভ এস্টাবলিশড। যেহেতু পরের অংশে পারফেক্ট কন্ডিশনাল আছে, সুতরাং এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 হবে, অর্থাৎ পসেসের এখানে কী হবে, পসেসড। যে এখানে আমি উত্তর করে রেখেছি পসেসে, এখানে কী হবে, V3 ফর্ম পসেসড। হ্যাড আই পসেসড vast property I would have established a college. পরের যে উদাহরণটি আছে সেটি, ইফ আই হ্যাড সিন হিম কমা আই ড্যাশ উইদিন ব্র্যাকেট টেল হিম দ্য ম্যাটার। এখানে যে হ্যাড সিন যে অংশটি আছে এটি হলো আমাদের ইফ ক্লজে আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, সুতরাং পরবর্তী ক্লজটি কী হবে, পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ উড হ্যাভ টোল্ড হবে, উড হ্যাভ প্লাস V3। তো এখানে টেলের এখানে কী হচ্ছে, উড হ্যাভ টোল্ড। তো উত্তরটি কী আছে, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। নেক্সট এক্সাম্পল, আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার ইফ আই ড্যাশ উইদিন ব্র্যাকেট সি হিম। ই পজিশনে যদি থাকে, এখানে ইফ কন্ডিশন কিন্তু পরে আছে, ইফ কন্ডিশনালটা পরে আছে, প্রথম অংশে আছে আই উড হ্যাভ টোল্ড, অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল যদি থাকে তাহলে নিশ্চয়ই ইফে যে বাক্যটি আছে এটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ আই হ্যাড সিন, এখানে আই হ্যাড সিন হবে উত্তরটি। ঠিক আছে, পরের যে উদাহরণটি লাস্ট অন, আই ড্যাশ উইদিন ব্র্যাকেট গিভ হিম এ নাইস প্রেজেন্ট ইফ আই হ্যাড মেট হিম। এরকম কন্ডিশনে যদি তোমরা পাও, এখানেও লক্ষ্য করো ইফ কন্ডিশন যেটি সেটি কিন্তু পরে আছে, ইফ ক্লজটি এখানে পরে আছে। তো ইফ ক্লজে কী আছে, হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্য ক্লজটি কী হবে, পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ এখানে যে গিভ আছে এটা উড হ্যাভ গিভেন হবে, যার কারণে এখানে উড হ্যাভ গিভেন। সো উত্তরটি হলো আই উড হ্যাভ গিভেন হিম আ নাইস প্রেজেন্ট ইফ আই হ্যাড মেট হিম। ডিয়ার লার্নার্স, that is all for today. Thank you. Watch the video again and again and do exercise for your better performance. See you in the next class with the right form of verbs part 3. Thank you very much.